দর্শক, মুদ্রা বাজারের পাশাপাশি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত পুঁজিবাজার, কিন্তু মানি মার্কেটকে বেশি প্রাধান্য দেয় অনেকটা গুরুত্বের আড়ালে ইকুইটি মার্কেট। দিনের পর দিন অব্যাহত পতনে একদিকে বিনিয়োগকারীরা হয়েছেন নিঃস্ব, অন্যদিকে পঙ্গু অর্থনীতির এ বিশেষ খাত। দর্শক, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নানা ভোগান্তি ও অসন্তোষ নিয়ে নাগরিক বার্তায় আজকের এই আয়োজন। সঙ্গে আছি আমি সানি আহমেদ। দর্শক, শুরুতেই দেশের অর্থনীতিতে শেয়ার বাজারের ভূমিকা নিয়ে জানবো অর্থনীতিবিদের কাছে। অর্থনীতির একটা সূচক বলবো আমি, সেটা হচ্ছে শেয়ার বাজার, এবং সেই শেয়ার বাজারের মূলধন অর্থনীতির সাথে কতটুকু সম্পর্কিত, অর্থাৎ জিডিপির সাথে সম্পর্ক কতটুকু, সেটা কিন্তু একটা অর্থনীতির স্বাস্থ্যের একটা প্রকাশ ঘটায়। সেদিক থেকে আমরা কিন্তু একবারে তলানিতে আছি। এই এশিয়া বলি আর ওয়ার্ল্ডের মধ্যে বলি যে আমাদের এই শেয়ার বাজারের সঙ্গে জিডিপির যে একটা রেশিও, সেখানে কিন্তু আমরা অ্যারাউন্ড 6% মতন আছি। এবং যদি আমি কোম্পানির সংখ্যা বলি, মাত্র 350-60টি কোম্পানি আমাদের এই শেয়ার বাজারে লিস্টেড আছে, তালিকাভুক্ত আছে। সেখানে আমাদের আশেপাশে দেশগুলো কিন্তু সব দিক দিয়েই কিন্তু অনেক অনেক উপরে আছে, আমরা কিন্তু অনেক পিছনে আছি। এবং অর্থনীতিতে কিন্তু পুঁজিবাজার, ক্যাপিটাল মার্কেট যেটা বলি, সেটা কিন্তু একটা গুরুত্ব আছে। এখান থেকে জনগণের বিনিয়োগ করার একটা সুযোগ আছে, কর্মসংস্থানের সুযোগ আছে। সেখানে আমাদের যে বিনিয়োগ করলে যে প্রফিটটা নেওয়ার সেই সুযোগটা এখান থেকে আছে। কিন্তু সেই জায়গায় আমরা কিন্তু দিন দিন আমরা পিছিয়ে যাচ্ছি। শেয়ার বাজারে বিনিয়োগ করতে হয় ফান্ডামেন্টাল বুঝে, এমনটাই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু দিন শেষে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা হন ফান্ড হারিয়ে মেন্টাল। আমরা এরকম বাজার চাই না যে খারাপ শেয়ার দিয়ে অনেক দূর যাক, অনেক বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাক, ক্ষতিগ্রস্ত হোক। এরকম একটা বাজার আমরা কখনোই চাই না। ভালো বাজার আশা করি, এবং ভালো বাজার যদি ভালো শেয়ার দিয়ে হয় সেটা অনেক ভালো। এখানে ফান্ডামেন্টাল কিছু জিনিস থাকে যে এটার উপর ভিত্তি করে একটা স্বপ্ন থাকে। দেখা যাচ্ছে যে ফান্ডামেন্টাল বলে এখানে কোনো কিছুরই ঠিক থাকছে না। নীতি নির্ধারণী জায়গা থেকে যারা নীতি নির্ধারণ করে, তাদের নীতি নির্ধারণটাও ঠিক থাকছে না, ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। তাতে করে কি হয়, এই বিনিয়োগকারীরা যে আশা, যে স্বপ্ন নিয়ে মার্কেটে আসে, তা কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারী, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। হয়তো আমাকে দিয়ে আমি বুঝতে পারি যে এই পরিবর্তনের কারণে ভালো শেয়ারে থেকে ভালো কিছু না পাওয়ার যে বেদনা, আমার মনে হয় না অন্যান্য দেশে বা অন্যান্য পুঁজিবাজারে এরকম সমস্যা আছে কিনা। হয়তো আমরা ওই স্টেজে যেতে পারিনি, আমরা ওই অবস্থায় আমরা পৌঁছতে পারিনি। সেটা কারণ হতে পারে সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে, যে গুরুদায়িত্বগুলো যাদেরকে দিয়েছে, তারা ঠিকভাবে হয়তো সেই দায়িত্বগুলো পালন করেনি, এখনো পর্যন্ত ওরকম একটা জায়গায় যেতে পারেনি। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশে এই পুঁজিবাজারে যদি একটা সফল একটা নীতি নির্ধারণ এবং সকলের দায়িত্বশীল একটা ভূমিকা পালন করে, এ বাজার অনেক দূর যাবে। এক সময়ের ভালো অবস্থায় থাকা শেয়ার বাজারে এখন পাওয়া যাচ্ছে না আস্থা। বিনিয়োগকারীদের হাহাকার শুধুই হতাশার, কারণ বিদ্যমান শেয়ার বাজারে নেই ভালো কোম্পানি। যেগুলো এসেছে সেগুলোরও প্রয়োজন তদন্ত করা। শেয়ার মার্কেটটা ভালো করার জন্য যেসব কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আসার কথা, যেসব মানুষের এইখানে আপনার কন্ট্রিবিউশন থাকার কথা, সেগুলো আমরা কখনোই পাই নাই। দিনে দিনে বিভিন্ন রকমের বাজে বা ভালো কোম্পানি, ডেভেলপমেন্ট কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আসে নাই। এগুলো কারা নিয়ে আসছে, এগুলো কেন আসছে, এগুলো তদন্ত করা অবশ্যই উচিত। যেগুলো ভালো হওয়ার কথা ছিল, যেগুলো শেয়ার মার্কেটে ভালো কোম্পানি আসার কথা ছিল, এইখানে এগুলো লঞ্চ করলে আমি মনে করি এটা আরও ভালো হতো, কিন্তু এটা আমরা কখনোই পাই নাই। এগুলো না থাকার কারণে, আর তারপরে এইখানে বর্তমান যে সিচুয়েশন, বিভিন্ন প্রকারের আমরা আলোচনা, বিভিন্ন প্রকারের ইনস্ট্রাকশন, বিভিন্ন কোনো নির্দেশনার, এটা কোনো সাস্টেনেবল একটা পর্যায়ে আসে নাই বা থাকতেছে না। একের পর এক ডিসিশন চেঞ্জ হচ্ছে, একের পর এক বিভিন্ন কমিটি চেঞ্জ হচ্ছে। এই কমিটি চেঞ্জ হওয়ার কারণে মানুষ এই শেয়ার মার্কেটে কোনো আস্থা পাচ্ছে না। নানা সময়ে নানাভাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের হুটহাট সিদ্ধান্তে গোলক ধাঁধায় পড়ে গিয়েছেন বিনিয়োগকারীরা।
কোনো কিছু বুঝে ওঠার আগেই পতন দেখে হয়ে পড়েন আতঙ্কিত। বিনিয়োগকারী যদি আনতে হয় তাহলে মানে আস্থা ফেরত আসতে হবে। আস্থা আনতে হলে যে হঠাৎ সিদ্ধান্ত নেয় এগুলো মানে যাতে না আসে সেদিকে সরকারের উপদেষ্টা মন্ডলী যদি নজর দেয় তাহলে ভালো হয় আর কি। আমরা বিনিয়োগকারীরা একটা আশা করছিলাম যে নতুন সরকার আসবে, নতুন কিছু ঘটবে, কিন্তু সেই দিকে সেটা হয়নি। দর্শক, গেল সরকারের সময়ে যেসব শেয়ারে কারসাজি করা হয়েছিল সেগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আর্থিক জরিমানার মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি। কিন্তু বর্তমান শেয়ার বাজারে যেসব দুর্বল কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধিতে রাখছে ভূমিকা, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। সাবেক সরকারের ছত্রছায়া থেকে শেয়ার মার্কেটে যে কারসাজি করে বিনিয়োগকারীদের নিঃস্ব করেছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ওই সময় ইব্রাহিম খালিদের নেতৃত্বে একটা রিপোর্ট দিয়েছিল, তদন্ত রিপোর্ট দিয়েছিল, সেটা সংসদে দাঁড়িয়ে তৎকালীন যে অর্থমন্ত্রী আবুল আল মুহিত সে বলেছিল যে এখানে এই লিস্টে যাদের নাম আছে তাদের নাম প্রকাশ করা যাবে না। এখন তো আগের সরকার নাই, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই রিপোর্টটা এখন প্রকাশ করা হোক এবং সেই রিপোর্ট অনুযায়ী তদন্ত করে যারা জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা। এবং দেখা যায় যে আগে যারা কারসাজি করতো সেই সিন্ডিকেট এখনও শেয়ার মার্কেটে বহাল তবিয়তে আছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। প্রয়োজনে লেনদেন বন্ধ রেখে হলো, কারণ এখন বাজার ধসের মুখে আছে যা আমরা বুঝতে পারতেছি না। তবে আমাদের বিনিয়োগকারীদেরও একটা দায়িত্ব আছে যে আমরা বেছে বেছে ভালো শেয়ার কিনতে হবে। এখন ভালো শেয়ারগুলো বেশিরভাগই কেনার জন্য উপযুক্ত, কারণ অনেক কোম্পানির পি রেশিও ঝুঁকিমুক্ত আছে। কিন্তু আমরা তা না করে আমরা গুজবে কান দিয়ে অতি মূল্যায়িত শেয়ারগুলো ক্রয় করি, তারপরে আমাদের পুঁজিটা আটকে দেয়। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসে। দর্শক, বিনিয়োগকারীদের নানা ভোগান্তির কথা শুনছিলাম, যা ছিল পুঁজিবাজারের সামগ্রিক সমস্যা। এবার শুনবো কোম্পানিগুলোর নানা কার্যক্রমের বিষয়ে, যেগুলো বিনিয়োগকারীদের করেছে রীতিমতো বিভ্রান্ত। পুঁজিবাজারে তালিকাভুক্ত লিব্রা ইনফিউশন কোম্পানি লিমিটেড তারা একসঙ্গে 3টি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রান্তিক প্রতিবেদন প্রকাশের আগে স্টক এক্সচেঞ্জ এবং কমিশনে 3 কর্মদিবস আগে অগ্রিম ঘোষণা দেওয়ার বিধান থাকলেও কোম্পানিটি মানেনি সে আইন। উইদাউট নিউজে ইপিএস আসছে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, লিব্রা ইনফিউশন। এটা কিন্তু আমাদেরকে বিনিয়োগকারীদের কোনো নিউজ দেয় নাই টিএসির মাধ্যমে। আরেকটা হইলো ওরা 2-3 বছর থেকে মানে ডিক্লারেশন দিচ্ছে না। প্রত্যেক কোম্পানির উপরে প্রেশার আছে, কিন্তু ওনার কোম্পানির উপর প্রেশার নাই, কেন ডিক্লেয়ার দিচ্ছে না? স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে অনেক কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে, যেগুলো মূল মার্কেটের বিতর্কিত অনেক কোম্পানির তুলনায় বেশ ভালো। এসএমই মার্কেটে যেসব আইটেম পড়ে আছে এগুলো আমাদের এই মার্কেটে যেগুলো সেল হয়েছে এদের সাথে বহুত ভালো ভালো আইটেম আছে, কিন্তু ওইগুলো আমাদের এখানে ছাড়তেছে না। এখান থেকে তাইলে এদেরকে নিচ্ছে না কেন? পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেডকে ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু কোম্পানিটির 4100% অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণার পর শেয়ার দর 1000 টাকার ঘর পেরিয়ে লম্ব ঝাঁপ দিয়ে ছাড়িয়ে যায় 1500 টাকা। এত বিশাল পরিমাণ ডিভিডেন্ড দেওয়ার পেছনে রয়েছে নানা রহস্য। কারণ লিন্ডেভিডির পর্ষদ ভারতীয়দের দখলে। দেশের পট পরিবর্তনের পর তারা এ দেশে ব্যবসা করতে কতদিন পারবেন কিংবা আদৌ পারবেন কিনা সেই আতঙ্কে তারা দেশ থেকে নিয়ে যাচ্ছেন ডিভিডেন্ড আকারে টাকা। লিন্ডেভিডি কোম্পানিটা কিন্তু তেজগাঁয়ে অবস্থিত। ওরা 1960 সাল থেকে ওদের ফ্যাক্টরিটা হচ্ছে আমাদের জাতীয় শিল্পাঞ্চল, যেটা তেজগাঁওতে, সেখানে। এখন জানেন যে তেজগাঁও এলাকাটা একটা কমার্শিয়াল এরিয়া হয়ে গেছে, তো যে কারণে অধিকাংশ ইন্ডাস্ট্রিগুলো নারায়ণগঞ্জে শিফট করছে। তো লিন্ডেভিডিও তাদের ফ্যাক্টরিটা নারায়ণগঞ্জে শিফট করছে, যে কারণে ওরা ওদের জায়গাটা, তেজগাঁর জায়গাটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে একটা হ্যান্ডসাম মানে হেভিলি ডিভিডেন্ড তারা পে আউট করে দেশের বাইরে নিয়ে গেছে। এটা তো ডিভিডেন্ডটা যদি থাকতো বা টাকাটা যদি থাকতো তাহলে কিন্তু তাদের ইন্টারেস্ট ইনকাম বাড়তো, অনেক কিছু হইতো, কোম্পানির প্রফিটের যোগ হইতো। কিন্তু টাকাটা নিয়ে যাওয়াতে কোম্পানির ইপিএসে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট থেকে আমরা হারালাম আর কি। আমরা নাহলে এটা খুব ভালো একটা ইপিএস আমরা পেতাম। লিন্ডেভিডি বেশ কিছুদিন ধরে কিছু ইন্ডিয়ান ম্যানেজমেন্ট চালাচ্ছে এবং এই ইন্ডিয়ান ম্যানেজমেন্টের কারণেই এত ওভার ডিভিডেন্ড আসছে। তো আমার দেখি ওরা পরবর্তীতে এই ডিভিডেন্ডটা কন্টিনিউ করতে পারে কিনা। তো হোপফুল
আপনারা বাটা দেখছেন, বাটা একসময় প্রচুর ডিভিডেন্ড দিয়ে কিন্তু টাকা নিয়ে গেছে, এই বাটা কিন্তু এবার লস দেখাইছে। তো আলটিমেটলি টাকাগুলো যদি অ্যাকাউন্টে থাকতো তো সামনের দিনগুলোতে কিন্তু অনেক ভালো ব্যবসা করতে পারতো, কিন্তু যখনই ডিভিডেন্ড দিয়ে টাকাটা নিয়ে যেয়ে চলে যাচ্ছে তখন কিন্তু পরবর্তীতে কিন্তু দেশের এই টোটাল মাইক্রো ইকোনমিক ইমব্যালেন্সের কারণে ইপিএস এ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। বিদেশিরা বেশ কিছু বছর ধরে আমরা যখন ওই যে ডিভিডেন্ড দিতে একটু সমস্যা হচ্ছিল আমাদের, কারণ আপনি জানেন যে গত 2 বছর ইউক্রেন যুদ্ধের পর থেকে আমরা একটু ডলার প্রবলেমে ভুগছি, আমাদের রিজার্ভ কমে গেছে। তো এই কারণে অনেক কোম্পানি তারা ডিভিডেন্ড আটকাই গেছিল। গ্রামীণফোন অর্ধেক ডিভিডেন্ড দিছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো অর্ধেক ডিভিডেন্ড দিছে। তো হঠাৎ করে আমাদের নতুন ইউনুস সরকার আসার পরে সবার ডিভিডেন্ডই ছেড়ে দিচ্ছে, তো যে কারণে সবাই এবার ওভার ডিভিডেন্ড দিচ্ছে, কেউ তার রিজার্ভ থেকে ডিভিডেন্ড নিয়ে যাচ্ছে। তো তারা ভয় পাচ্ছে হয়তো আবার পরবর্তীতে সরকারে এসে আবার রিজার্ভ প্রবলেমে পড়ে কিনা। দর্শক, বিনিয়োগকারীদের নানা হতাশা, দুর্দশা এবং শেয়ার বাজারের নানা অসঙ্গতি নিয়ে নাগরিক বার্তার আলোচনা আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।